You are from? ইন্ডিয়া চায়না চায়না ভাই ভাই। বাঙালির কাছে ভ্রমণ মানে একটা জোরালো আবেগ, তা সেটা পুরী হোক বা দীঘা, দার্জিলিং বা হিমাচল, সব ক্ষেত্রেই একটা ভালোবাসা ও ভালো লাগার ছোঁয়া রয়েছে। আমাদের ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় এবং রোম্যান্টিক দেশ। এখানে হিমাচলের বরফাবৃত পাহাড় থেকে শুরু করে কন্যাকুমারীর নীল সাদা জলরাশি এবং আরব সাগর এবং বঙ্গোপসাগরের সুবিশাল জলসীমা সর্বদাই দেশ বিদেশের পর্যটকদের আকর্ষিত করে। আমার অবশ্য দেশের অনেকগুলি স্থান ভ্রমণ সম্পন্ন করে ফেলায় এবার বেরিয়ে পড়েছিলাম প্রথম আন্তর্জাতিক ট্যুর করার উদ্দেশ্যে। এবারের গন্তব্য ছিল ভারতের নিকটবর্তী বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র নেপাল। নেপাল এক কথায় পাহাড় আর ঐতিহ্যের এক অপূর্ব মিলনস্থল। আপনি যদি অ্যাডভেঞ্চার বা শান্তিতে কয়েকটা দিন কাটাতে চান, তবে নেপাল সবসময় সেরা তালিকার উপরের দিকে থাকে। দিনটা ছিল 19শে মার্চ 2026। আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম নেপাল ভ্রমণের উদ্দেশ্যে। এখন বলি নেপাল ভ্রমণ কেন করবেন। তাহলে প্রথমেই বলে রাখি বাজেট। শুনবেন কত খরচ হতে পারে? তাহলে বলি মাত্র 10 থেকে 12,000 টাকায় আপনি কিন্তু 4 জনের গ্রুপ নিয়ে অনায়াসেই 7 রাত 6 দিনের জন্য নেপালের প্রধান কেন্দ্রবিন্দু কাঠমান্ডু এবং পোখরা ভ্রমণ সম্পন্ন করতে পারবেন। দার্জিলিং এবং সিকিমের খরচেই আপনি কিন্তু নেপাল ভ্রমণ করতে পারবেন। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নেপাল ভ্রমণের টোটাল কিন্তু 4টে পর্ব আসবে। এই পর্বে আমরা আপনাদের দেখাবো কিভাবে আমরা কলকাতা থেকে নেপাল পৌঁছালাম এবং প্রথম দিন কিভাবে পোখরা শহর এক্সপ্লোর করলাম। চলুন ভিডিওটি শুরু করি। পোখরা শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের নয়, পাশাপাশি প্রাণবন্ত নাইট লাইফের জন্য অত্যন্ত পরিচিত। বিশেষ করে এই লেকসাইড এলাকাটি পর্যটকদের জন্য রাতের প্রধান আকর্ষণ। এখানে আপনি লাইভ মিউজিক থেকে শুরু করে ডান্স ক্লাব এবং শান্ত পরিবেশে সময় কাটানোর মতো অনেক জায়গা পাবেন। ঠিক সেরকমই একটা জায়গা এই ক্লাব ক্যাটওয়াক, এবং আরেকটি রয়েছে যেটি হলো ক্লাব 16, যেখানে আপনি উদ্যম নাচে মেতে উঠতে পারবেন। নেপাল ট্যুরে এলে আপনাকে যে প্রধান 3টি জিনিস মাথায় রাখতে হবে সেগুলি হলো, প্রথম হলো পারমিট। এখানে কিন্তু ভোটার কার্ডই যথেষ্ট। বর্ডারে কিন্তু ভোটার কার্ডই নর্মালি দেখে, কিন্তু আমাদের অবশ্য দেখেনি, কেন জানি না। আর দ্বিতীয় নম্বর হলো মানি এক্সচেঞ্জ। আপনাকে কিন্তু টাকা এক্সচেঞ্জ করে নিতে হবে। আগেই বলে রাখি, আমাদের ইন্ডিয়ান 1 টাকা সমান নেপালি কিন্তু 1 টাকা 60 পয়সা, অর্থাৎ 100 টাকা 160 টাকা এখানে কিন্তু দেবে। আমি যদি ইন্ডিয়া থেকে 100 টাকা নিই, নেপালে কিন্তু সেটা 160 টাকা। যেখানে বাস স্ট্যান্ডে আমরা বীরগঞ্জে যেখানে বাসে উঠেছিলাম সেখান থেকে কিন্তু মানি এক্সচেঞ্জ করেছিলাম, কোনো রকম কিন্তু কমিশন নেয়নি। আর বর্ডারের সামনে আমি আগে প্রথমে একবার টোটোওয়ালা নিয়ে গিয়েছিল, সেখানে কিন্তু মানি এক্সচেঞ্জ করেছিলাম, ওখানে কিন্তু 100 টাকায় 2 টাকা কমিশন নিয়েছিল। তাই অবশ্যই এটা মাথায় রাখবেন। আর তৃতীয় নম্বর হলো, এখানে অবশ্যই সিম কার্ড নিতে হবে। এখানে আমরাও সিম কার্ড নেব, দেখি চলুন ক টাকা সিম কার্ডের দাম নেয়। এখানে কিন্তু জিও, ভোডাফোন, বিএসএনএল কোনো রকম ইন্ডিয়ান সিম কিন্তু কাজ করবে না। নেটওয়ার্ক দেখাচ্ছে, অর্থাৎ টাওয়ার আছে, কিন্তু কোনো রকম সিম কিন্তু কাজ করবে না। আপনাকে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে অনলাইন কল করতে হবে। আমরাও কিন্তু সেরকমই করছি এখনো পর্যন্ত, কিন্তু সিম নেব। চলুন। ঘড়িতে টাইম 8টা বেজে 15 মিনিট। আমরা এসে বসে রয়েছি কলকাতা স্টেশনের বাইরে। এখান থেকে আজকে আমাদের ট্রেন রয়েছে 13155 কলকাতা দারভাঙা মিথিলাঞ্চল এক্সপ্রেস, যেটি 8টা 55 এই কলকাতা স্টেশন থেকে ছাড়বে। আমরা অবশ্য দারভাঙা স্টেশনে সকালবেলা 9টা 15 নেমে যাব। এই ট্রেনটি সীতামারি অবধি যাবে। এই দেখুন কলকাতা স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি। আমাদের আরও একজন টিম মেম্বার আসছে, বিশ্বদা বাবু স্যার। আর কিছুক্ষণের মধ্যে এসে গেলে আমরা কিন্তু স্টেশনে প্রবেশ করব। ছেড়ে চলে যাচ্ছে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। ঘড়িতে টাইম 8টা 40, পুরো 8টা 40-এ কিন্তু এই ট্রেনের টাইম ছিল। এই যে রাধিকাপুর এক্সপ্রেস, আর এইদিকে দাঁড়িয়ে রয়েছে আমাদের কলকাতা থেকে সীতামারিগামী মিথিলাঞ্চল এক্সপ্রেস। এবারে নেপাল ভ্রমণ আমরা টোটাল 7 রাত এবং 6 দিনের জন্য প্ল্যান করেছিলাম। তার মধ্যে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং পাহাড়ের রানী পোখরা শহর আমরা ভ্রমণ করেছি। গেলাম আজকের আমাদের প্রথম গন্তব্য দারভাঙা স্টেশনে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, মিথিলাঞ্চল এক্সপ্রেস এসে গেল আমাদের দারভাঙা থেকে রক্সলগামী ট্রেন। হাওড়া স্টেশন থেকে মিথিলা এক্সপ্রেসের আমাদের টিকিট কনফার্ম না হয় আমরা কিন্তু দারভাঙা থেকে ব্রেক জার্নি করেছিলাম। বিহারের প্ল্যাটফর্মের অবস্থা তপসি নারায়ণ।
টাইম 5:35 আমরা অবশেষে এসে পৌঁছে গেলাম রক্সোল জংশনে। এখান থেকে বাইরে বেরিয়ে প্রথমে যাব বর্ডারের কাছে, সেখান থেকে বাস ধরে আমরা কিন্তু আজকে কাঠমান্ডু অথবা পোখরানের উদ্দেশ্যে রওনা দেবো। এই যে দেখুন আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, পৌঁছে গেছিলাম রক্সোল জংশনের বাইরে। এই দেখুন বাইরে কিন্তু প্রচুর টোটো রয়েছে যারা আপনাকে বর্ডার অব্দি নিয়ে চলে যাবে। ইন্ডিয়া নেপাল বর্ডার টপকে চলে এলাম নেপালের প্রান্তরে। এখানে এই জায়গাটি রয়েছে মিতালিপুর। এখান থেকে আরও একটি টোটো নিতে হবে, যে টোটো দিয়ে আমাদের বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। পার পার্সন 20 টাকা চার্জ হয়েছে এদিকেও, ওদিকেও কিন্তু আমার থেকে 20 টাকা করে চার্জ নিয়েছিল। চলুন দেখাচ্ছি নেপালের প্রধান প্রবেশদ্বার। ভারতের সাথে নেপালের বন্ধুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী এই নেপালের প্রবেশদ্বার। যে দেখুন উপরে কিন্তু নেপালি পতাকা উঠছে। টোটো করে আমরা বর্ডার থেকে এসেছিলাম বীরগঞ্জ বাস স্ট্যান্ড অব্দি। সেই টোটো আমাদের এই বাসের সামনে নামিয়ে দিয়েছিল। দেখুন এখানে প্রচুর বাস রয়েছে। এটা বীরগঞ্জ বাস স্ট্যান্ড রয়েছে এই জায়গাটি। এখান থেকে আমরা বাসের টিকিট নিলাম। আমরা প্রথম দিন পোখরা যাব। পোখরার টিকিট নিয়েছে আমাদের থেকে 1000 টাকা পার পার্সন। সকালবেলা 5টার সময় নামাবে বলেছে। বাসের ভিতরটা দেখাচ্ছি আপনাদের, চলুন। এখান থেকে পোখরা যাওয়ার জন্য এই দেখুন বাস রয়েছে 2x2 সিটার। নরম সফট কুশন গদি রয়েছে, সিটিং ক্যাপাসিটি ভালোই রয়েছে। এই দেখুন এটি অফিস রয়েছে বীরগঞ্জে। ওই যে নাম্বার, এটিতে হোয়াটসঅ্যাপে কল করলে আপনারা কিন্তু আগে থেকে প্রি বুকিং করে রাখতে পারবেন এই বাসের। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পোখরা। আজকে ভোরবেলা 5টার সময় আমরা এসে পৌঁছে গেছিলাম পোখরা বাস স্ট্যান্ডে। সেখানে একটি দাদা ছিল যিনি এই হোটেলের মালিক। তিনি কিন্তু আমাদের এই হোটেলের সন্ধান দিয়েছিলেন। সেখান থেকে আমরা একটি ছোট গাড়ি নিয়ে 400 টাকার বিনিময়ে, নেপালি রুপি বলছি, 400 টাকার বিনিময়ে আমরা কিন্তু এসে পৌঁছে গেছিলাম এই হোটেলটিতে। এই হোটেলের চার্জ হয়েছে আমাদের 1500 টাকা পার ডে। আমরা 4 জন রয়েছি। এই যে দেখুন আমাদের হোটেল রুম। তিনটে সিঙ্গেল সাইজ বেড রয়েছে, এদিকে আমরা 4 জন অ্যাডজাস্ট করে নিয়েছি। পোখরাতে এওয়ালেকের আশেপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। এই যে আমাদের হোটেল সীতা ইন। একটা প্রাকৃতিক পরিবেশের মাঝখানে সুন্দর একটা প্রপার্টি। এই যে দেখুন রিসেপশন। বৃষ্টি মাখা সকালে বেরিয়ে পড়েছি পোখরা সাইট সিন করতে। দেখুন এখন চলেছি ছাতা কিনতে, কারণ বৃষ্টি অনবরত পড়েই চলেছে। কিভাবে ঘুরবো, তাই একটা ছাতার প্রয়োজন। ছাতা রিসেপশনে বললাম, ওরা বললো অনেকেই ছাতা নিয়ে গেছে আর আমাদের কাছে ছাতা নেই। তাই আমি চলেছি একটা ছাতা কেনার উদ্দেশ্যে, দেখি ছাতা পাওয়া যায় কিনা। ওই যে দূরে দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত পাহাড়, অসাধারণ সুন্দর এই পোখরা শহর। পোখরায় কিন্তু প্রচুর ধরনের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস রয়েছে। এই যে দেখুন হেলিপ্যাড ট্যুর রয়েছে, বাঞ্জি জাম্পিং রয়েছে, প্যারাগ্লাইডিং, জিপ ফ্লাইয়ার, রিভার রাফটিং, জঙ্গল সাফারি, হর্স রাইড, প্রচুর কিছু কিন্তু এখানে অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস রয়েছে। এই যে দেখুন ওই যে ওইদিকে দূরে যাচ্ছে, এটা কিন্তু লেকের দিক। বৃষ্টি হালকা থামতেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ফেওয়া লেকের উদ্দেশ্যে। প্রথমে ফেওয়া লেকের পাশে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে কিন্তু বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। দেখে আজকে কোন কোন জায়গাগুলি কভার করতে পারি। দেখুন এরকম পরোটা নিয়েছিলাম, আলু পরোটা, 180 টাকা দাম। টেস্ট কিন্তু ভালোই, সাথে দিয়েছে নেপালি চাটনি। আর এদিকে নিয়েছিলাম লেমন টি। লেমন টি কিন্তু 60 টাকা দাম। অবশ্য একটা কাপে দুজনের হয়ে যাবে। ফেওয়া লেকের সামনে থেকে একটি গাড়ি নিয়েছিলাম, টাটা টিয়াগো গাড়ি ছিল। সেই দাদা আমাদের 4টে স্পট কভার করাবে। টোটাল 2500 টাকা নেবে নেপালি রুপি। আমরা প্রথম স্পটে চলে এসেছিলাম। এই দেখুন শিব মন্দির রয়েছে আমার ঠিক পিছনে, শিব মন্দির দেখুন, শিব টেম্পল। এখানে কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর স্পট রয়েছে। এরপরে আমরা যাব দেভিস ফলস এবং ওয়ার্ল্ড পিস পাগোডা। বৃষ্টি থেমে গেছে কিন্তু আকাশ পুরোপুরি এখনো মেঘাচ্ছন্ন, নাহলে কিন্তু এই মন্দিরের উপর থেকে অসাধারণ সুন্দর একটা ভিউ পাওয়া যেত পুরো পোখরা শহরের। ওই যে দূরে দেখুন হট এয়ার বেলুন দেখা যাচ্ছে। এদিকে কিন্তু পুরো আকাশ মেঘলা। শিব মন্দির ঘুরে চলে এসেছিলাম অসাধারণ সুন্দর একটা ভিউ পয়েন্টে, যেখান থেকে পোখরা শহরের একটা অপরূপ সুন্দর দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। নিচে দেখা যাচ্ছে ফেওয়া লেক
এবার চলেছি আমরা আরেকটি নতুন সাইট সিন স্পটের উদ্দেশ্যে, চলুন। চলে এসেছিলাম আজকে আমাদের দ্বিতীয় সাইট সিন স্পট, সেটি ছিল ওয়ার্ল্ড পিস পাগোডা। এই যে দেখুন আমার ঠিক পিছনে কিন্তু ওয়ার্ল্ড পিস পাগোডা। উপরে কিন্তু অনেকটাই সিঁড়ি বেয়ে উঠে আসতে হয়, অবশ্যই আস্তে আস্তে আসবেন। ওয়ার্ল্ড পিস পাগোডা খোলার টাইম রয়েছে উইন্টারে অর্থাৎ শীতকালে সকালবেলা 6টা থেকে সন্ধ্যে 5টা অবধি, আর গরমকালে সকালবেলা 5:30 থেকে সন্ধ্যে 6টা অবধি কিন্তু এই ওয়ার্ল্ড পিস পাগোডা খোলা থাকে। উপরে কিন্তু নো টিকটক নো ভিডিও। চলে এসেছিলাম আজকে আমাদের তৃতীয় নম্বর সাইট সিন স্পটে, সেটি ছিল দেবিস ফল। দেখুন এই যে ভিতরে যাব, দেবিস ফলের ভিতরে। কাল থেকে এই আকাশের মুখ কিন্তু ভার ছিল, কিন্তু এখন বিকেল 5টা বাজে, সূর্য মামা কিন্তু মুখ তুলে চেয়েছে। এই দেখুন রৌদ্রোজ্জ্বল পোখরা শহর। দেবিস ফলের টিকিট রয়েছে দেখুন এখানে, নেপালি সিটিজেনের জন্য 50 টাকা, নেপালি স্টুডেন্টদের জন্য 30 টাকা, এবং ফরেন সিটিজেন অর্থাৎ ইন্ডিয়া, বাংলাদেশ এই সমস্ত দেশের সিটিজেনদের জন্য কিন্তু 100 টাকা। এই যে দেবিস ফলসের এন্ট্রান্স। দেবিস ফলসের ভিতরে কিন্তু এই দেখুন ম্যাপ দেওয়া রয়েছে। এখানে কিন্তু মনোকামনা মন্দির রয়েছে জলের নিচে। এটি হলো সামার হাউস। দেবিস ফলে আমরা কিন্তু প্রচুর চায়নার পর্যটক পেয়েছিলাম যারা নেপাল ঘুরতে এসেছেন। টোটাল 41 জন মেম্বার ছিল, সবাই কিন্তু আমার সাথে ছবি তোলার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। এই যে আমাদের বিশুদা, সবাই কিন্তু তার সাথে ছবি তুলেছে, আবার লাইন দিয়েছে। দেখুন অসাধারণ সুন্দর লেগেছে। দেবিস ফল ঘুরে চলে এসেছিলাম গুপ্তেশ্বর মহাদেব কেভ। এই যে দেখুন ভিতরে প্রবেশ করব, ওই যে ওপারেই কিন্তু দেবিস ফল, ওই যে দেখা যাচ্ছে দূরে, আর ঠিক তার উল্টো দিকেই কিন্তু এই যে গুপ্তেশ্বর মহাদেব কেভ এন্ট্রান্স গেট। চলুন ভিতরে প্রবেশ করি। চলে এসেছিলাম গুপ্তেশ্বর মহাদেব কেভের সামনে। এই দেখুন এখানেও কিন্তু 100 টাকা টিকিট রয়েছে ফরেন ভিজিটার্সদের জন্য। এই যে টিকিট কাউন্টার। ওপেনিংয়ের টাইম রয়েছে সকাল 6টা এবং বন্ধের টাইমও কিন্তু সন্ধ্যাবেলা 6টা। গুহার একদম নিচের প্রান্তে কিন্তু একটা ঝর্ণা রয়েছে দেখুন। নিয়েছিলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এখানে 320 টাকা কেজি, আমরা হাফ করে নিয়েছি 160 টাকা। এই দেখুন এদিকে 2 পিস মাংস রয়েছে, আর একটি ছোটো পিস রয়েছে। ওদিকে স্যালাড দেওয়া হয়েছে, পেঁয়াজ। পোখরাতে লেক চত্বরে প্রচুর মার্কেটিং করার অপশান রয়েছে, তবে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। অবশ্য দরদাম করে আপনি যদি কেনাকাটা করতে চান করতে পারেন। পোখরাতে আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটি হলো এখানকার ডিজনিল্যান্ড। যেখানে প্রচুর ধরনের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটির অপশান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে। সন্ধ্যার এই ঝলমলে আলোয় ফিওয়া লেকের চারপাশ কিন্তু অসাধারণ সুন্দর। আপনার কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যাবে এই ফিওয়া লেকের পাশ দিয়ে ওয়াকিং করতে করতে। দেখুন কতটা সুন্দর ঝলমলে একটা সন্ধ্যা কাটাচ্ছি আমরা এই পোখরায় ফিওয়া লেকের পাশে। এখানে কিন্তু প্রচুর রকমের স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে। দেখুন মাছ ভাজা থেকে আরম্ভ করে বিভিন্ন মাংসের আইটেম। লেক সাইডে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম ক্লাব ক্যাটওয়াকের সামনে। রোবটে হ্যান্ডশেক করছে আমাদের বিশুদাবাবু স্যারের সাথে। ক্যাটওয়াকের রিসেপশনের সামনে এই রোবট লাগানো রয়েছে, ভালো লাগবে না? লেক সাইডে বসে আজকের ডিনার করছি। অসাধারণ সুন্দর সেই ফেওয়া লেক। লেক চত্বরে কিন্তু প্রচুর লোকজন রয়েছে এখনো। পোখরাতে ক্যাটওয়াক ক্লাব ঘুরে চলেছিলাম ক্লাব 16-এ। এটা আর একটি ফেমাস ক্লাব পোখরার মধ্যে। চলুন ভিতরে প্রবেশ করবো। পোখরাতে ক্লাব 16 অথবা ক্যাটওয়াক কোনো ক্লাবেরই কোনো রকম এন্ট্রি ফিস ছিল না, কিন্তু কিছু রুলস ছিল। যেরকম আপনি কিন্তু স্লিপার পরে যেতে পারবেন না, বাইরে থেকে কোনো প্রকার ধূমপান জাতীয় এবং তামাক জাতীয় পণ্য আপনি ভিতরে নিয়ে যেতে পারবেন না। এছাড়া মদ্যপান করার জন্য ভিতরেই কিন্তু কাউন্টার রয়েছে,
ওগুলো আপনি বাইরে থেকে নিয়ে যেতে পারবেন না। ঘড়িতে টাইম রাত 2:30 আমরা এখনও কিন্তু থেমে যাইনি। এখনও আরও অন্যান্য যে সমস্ত নাইট ক্লাব রয়েছে সেগুলিতে ভিজিট করছি এবং দেখছি সেখানকার পরিবেশ, সেখানকার মিউজিক সিস্টেমস অসাধারণ সুন্দর লাগছে এই পোখরার এই নাইট লাইফ। তো বন্ধুরা, আজকের আমার এই পর্বটি কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু। এর পরবর্তীতে নেপালের আরও 3টে সিরিজ আসবে।